হ্যালো, শান্তিনিকেতনের আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। শুরু হলো আমাদের শান্তিনিকেতন পরিক্রমা। বোলপুর স্টেশন থেকে বেরিয়েই সামনে পেয়ে যাবে গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়াম। প্রবেশের সময় হলো সকাল 9:30 থেকে। এখানে কবিগুরু রেলের যে কামরায় করে বাইরে গিয়েছিলেন সেটি সংরক্ষিত রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এবারে একটা টোটো ঠিক করে আমরা সোজা চললাম সরুল রাজবাড়ির উদ্দেশ্যে। টোটো ভাড়া কত নিল সেটা বলছি পরে। তার আগে জেনে নাও যে এই সরুল রাজবাড়ি কবে তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল 1750 সালে, মানে পলাশির যুদ্ধ শুরু হবার 7 বছর আগে। ইতিহাসে আর কিছু মনে রাখি না রাখি, এই পলাশির যুদ্ধের ডেটটা কিন্তু আমাদের মনেই আছে, 1757 সাল, কি তাই না? আরেকটি জিনিস বলি, এই সরুল রাজবাড়ির মূলত ব্যবসাদার ছিল এরা মূলত ব্যবসা করত নীল চাষ আর জাহাজের পালের। এই সরুল রাজবাড়ির সাথে রবীন্দ্রনাথের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। এই রাজবাড়ি শান্তিনিকেতনকে অনেক জমি দানও করেছিলেন। এমনকি এই যে রাজবাড়ির ওপরের তলাটাতে দেখতে পাচ্ছ, এই ওপরের তলায় যেই ঘরগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন, সেই ঘরগুলো এখনও সংরক্ষিত রয়েছে। এইটা হচ্ছে এই সরুল রাজবাড়ির দুর্গা মণ্ডপ। এখানেই মূলত দুর্গাপূজা হয়। এই দুর্গা দালান তোমাদের সকলের কাছে খুবই পরিচিত, কারণ এই দুর্গা দালানে প্রচুর সিনেমার সিরিয়ালের শুটিং হয়েছে। সরুল রাজবাড়ি থেকে সোজা আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এই গ্রামের বিশেষত্ব হলো এখানে 9 রাজ্যের শিল্প সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আর এই যে সৃজন শিল্পগ্রাম, এখানে ঢুকতে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। আর এটি খোলে সকাল 9:30 থেকে। ভেতরে দেখতে পাচ্ছ বিভিন্ন কারুকার্য করা শিল্প স্থাপত্য এখানে রয়েছে। তাছাড়া এখানে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের নিজে হাতে বানানো শাড়ি, কুর্তি বা বিভিন্ন হাতে তৈরি জিনিস এই বাজারের মধ্যে এরা বিক্রি করে। এই গ্রামের চারিদিক সৌন্দর্য শিল্প স্থাপত্যে পরিপূর্ণ, সেটাই আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম। দেখতে 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 পেলাম একটি বুদ্ধ প্রতিমূর্তি আর সিধু কানুর প্রতিরূপ। এখানকার চারিদিক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানকার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ট্র্যাডিশনাল ডান্স করছিল। আমরাও তাদের দেখে তাদের সাথে তালে তালে একটু কোমর দুলিয়ে নিলাম। এবারে ঘুরতে ঘুরতে দেখে নিলাম এখানকার পুতুল ঘরটা, সঙ্গে এখানকার হাটটাও একবার ঘুরে নিলাম। বিভিন্ন রকমারি গেঞ্জি রয়েছে, গেঞ্জিগুলোতে যা যা লেখা রয়েছে সেগুলো দেখলেই বেশ হাসি পাচ্ছে। সৃজনী শিল্প গ্রাম থেকে আমরা সোজা চলে যাচ্ছি বিশ্বভারতীর ক্যাম্পাসের উদ্দেশ্যে। এই ক্যাম্পাস যাওয়ার পথেই পড়বে কলা ভবন। এটি হচ্ছে বিখ্যাত শিল্প রামকিঙ্কর বেজের তৈরি একটি সাঁওতাল পরিবারের ছবি। এই হচ্ছে কলা ভবনের ক্যাম্পাস। এখান থেকে একটু এগিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 70 টাকা করে। যদি তুমি স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য বিশেষ ছাড় রয়েছে। এই যে মিউজিয়ামের মধ্যে কিন্তু ক্যামেরা করা অ্যালাউড নয়। আর এই মিউজিয়ামের মধ্যে কী রাখা রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের পাওয়া যে নোবেল, সেই নোবেলের প্রতিলিপিও এখানে রাখা রয়েছে। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য। এবারে আমরা এগিয়ে যাব এই দিক থেকে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি রয়েছে। প্রথম যে বাড়িটা আমরা দেখব সেটা হচ্ছে উদয়ন। এটি তার ছেলের রথীন্দ্রনাথের চিন্তাভাবনা থেকেই এই বাড়িটা তৈরি। যদিও বাড়ির ভেতরে তোমরা ঢুকতে পারবে না, তোমরা বাইরের থেকেই চটি খুলে এখানে ঢুকতে হবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিশ্বভারতীর ক্যাম্পাসে কিন্তু এখন ঢোকা অ্যালাউড নয়। তবে বছরে 3 বার বিশ্বভারতীর ক্যাম্পাসে তুমি ঢুকতে পারো। একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উৎসবে, মানে 25শে বৈশাখের সময়। আরেকটা রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, মানে 22শে শ্রাবণে। আরেকটা এখানে নন্দন মেলা যখন হয়, মানে ওই ডিসেম্বরের শেষের দিকে, মানে কলা বিভাগের যে স্টুডেন্টরা হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন জিনিসের এক্সিবিশন করে সেই সময়।
আর এখানে তুমি দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অস্টিন গাড়ি, যেই গাড়িটি তিনি ব্যবহার করতেন। সামনেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর সবার প্রথমে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হলো কোণার্ক। তারপরে যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্যামলী। তারপরেরটা হচ্ছে পুনশ্চ আর উদীচী। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এই বাড়িগুলিতে থাকতেন। এটি হলো সেই বিখ্যাত উপাসনা গৃহ, যেটা সর্বসাধারণের জন্য খোলা থাকে বুধবার দিন। তবে এখানে ঢোকার একটি ড্রেস কোড রয়েছে। এখানে ঢুকতে গেলে সাদা কাপড়ের শাড়ি বা সাদা পাঞ্জাবি পরে তোমাকে ভিতরে ঢুকতে হবে। আর তোমরা সবাই জানো এই উপাসনা গৃহটা বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এটি হলো সেই বিখ্যাত তালধ্বজ, যেটি ছিল তেজশ্চন্দ্র সেনের বাড়ি। তিনি ছিলেন ব্রহ্মচর্যাশ্রমের একজন শিক্ষক, যার কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতায় উল্লেখ করেছেন। এই কুঁড়েঘরটি কিন্তু এই তাল গাছকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। যদিও এখানকার যারা লোকাল গাইড বা টোটোওয়ালারা এই ঘরটা সম্বন্ধে যে ব্যাখ্যা দেয় তা যথেষ্টই হাস্যকর। এই সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব মানে আমাদের দোল উৎসব, পৌষ মেলা সবই এখান থেকেই শুরু করা হয়। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের যে স্টেট ট্রি সেটা হচ্ছে এই ছাতিমগাছি, সেটা নেওয়া হয়েছে এখান থেকেই। এই হলো সেই বিখ্যাত 3 পাহাড়, যা হলো এই বিশ্বভারতীর আইকন বলতে পারো। এই 3 পাহাড়টা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যখন বিশ্বভারতীতে জলাকষ্ট চলছিল সেই সময় এইখানে একটি পুকুর খোঁড়া হয়েছিল। পরবর্তীকালে যদিও এই পুকুরটা বুজিয়ে তার উপরে সেই পুকুরের পাঁক দিয়ে এরকম পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছিল। আর এটি হলো মৃণালিনী দেবীর আনন্দ পাঠশালা। এবারে আমরা সোজা চলে এলাম নোবেল লরেট অমর্ত্য সেনের বাড়ি। যদিও তিনি এখানে থাকেন না, তবে করোনার সময় বেশ কিছুদিন এখানে ছিলেন। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি। যদিও এখানে প্রবেশ নিষেধ, বাইরের থেকেই দেখতে হচ্ছে। বেলা যথেষ্টই হয়েছে, খিদেও তেমনই পেয়েছে, তাই আমরা চটপট সোজা চলে গেলাম রামসাম ভিলেজ রিসোর্ট। যদিও আমাদের আগের থেকেই এটা বুক করা ছিল। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে ওপর থেকে সোনাঝুরির হাটটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো পেটে খিদা যেহেতু তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে নিলাম। রামসামে নিরামিষ থালিটা যথেষ্ট ভালোই ছিল, 180 টাকা করে প্লেট। এখানে কিন্তু শেয়ার করা যায় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা সোনাঝুরি হাটে চলে গেলাম। এই হাটটা কিন্তু বেশ জঙ্গলের মাঝে মাঝে রয়েছে, মানে প্রচুর দোকান বসে আর প্রচুর সস্তায় জিনিসপত্র তুমি এখান থেকে পেতে পারো। শান্তিনিকেতন বা বোলপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে যে টোটো দেখেছিলাম সেই টোটোওয়ালা আমাদের থেকে বলেছিল 800 টাকা নেবে, পুরো শান্তিনিকেতনের সাইড সিন ঘোরাবে। তো আমরা সেখান থেকে বার্গেনিং করে 1200 টাকা করে নিয়েছিলাম। তোমরাও কিন্তু একটু ঠিকঠাকভাবে দাম দর করে নিও, কিন্তু শনি রবিবারে কিন্তু রেটটা একটু চড়াই থাকবে। আর এটা হলো রাতের সোনাঝুরি। রাতের বেলায় এখানে বাউল গান, নাচ বেশ চারদিকটা বেশ জমেই ওঠে, দেখতেও বেশ ভালোই লাগে। নেক্সট দিন ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন কঙ্কালীতলা মন্দির যাওয়ার জন্য। টোটো আসার আগে ঘুরে দেখে নিন সোনাঝুরির জঙ্গল শালবনি। এবারে টোটোয় উঠে কঙ্কালীতলা যাওয়ার পথে দেখে নিন বিভিন্ন ধরনের গাছের শোভা। শান্তিনিকেতনের মূল শোভা হচ্ছে বাগানবিলাস, তার সঙ্গে কত ধরনের বসন্তের ফুল, তার তুলনা নেই। এবারে পৌঁছে যান কঙ্কালীতলা। এখানে দেখতেই পাচ্ছেন রবিবার মানে বিশাল বড় লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্যে। টোটো থেকে নামার পর সতীপীঠে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল, মালা, তাছাড়া প্রসাদের দোকান। আপনারা যদি পুজো দিতে চান সেখান থেকে কিনে নিন বিভিন্ন ধরনের উপকরণ, আর এখানে এসে মায়ের কাছে পুজো দিন। এখানে শুধু পুজো নয়, এখানে বিয়েও হয়, মুখে ভাতও হয়। আর এখানেও পেয়ে যাবেন আপনারা বাউল গান, আরও পেয়ে যাবেন সাঁওতালি নৃত্য, সঙ্গে পেয়ে যাবেন আরও দোকানপাট।
এখানেও রয়েছে একটা অর্জুন গাছের জঙ্গল। এটা আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন দেখেছিলাম মাটি ছিল, কিন্তু এখন সেই মাটিগুলোকে ঢাকা দিয়ে এখানে মেঝে করে দিয়েছে আর গাছগুলোকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। বেশ ভালোই লেগেছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আর এখানে একজন ঝাড়ুদারও রয়েছে, পাতাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিল। এদিকে দেখে নিন সতীকুণ্ড। এই কুণ্ডটাতেই সতীর কোনো একটা অংশ কেটে পড়েছিল। এই পুকুরটাই হচ্ছে আসল সতীপীঠ, তাই এখানে অনেকেই নেমে গায়ে জল নিচ্ছে। আর এখান থেকে আপনারা দেখে নিন কোপাই নদী। এখানের নদীটা কিন্তু অনেকটা গভীর, আর অন্যান্য জায়গার থেকে এখানে অনেকখানি জল এখনও রয়েছে। অন্যান্য জায়গায় জল এখন নেই, বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায়, তবে এই বসন্তকালে মানে গরমের পরে জল অনেকটা কমে যায়, বর্ষাকালে আবার এটা পরিপূর্ণ হয়ে যায়। এখানে কঙ্কালীতলা থেকে দর্শন করে বেরিয়ে যান কোপাইয়ের উদ্দেশ্যে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা আসল কোপাইয়ের ওপরে ব্রিজ। এই কোপাই নদীর ওপরেই বেলা শেষের শুটিং হয়েছিল। কঙ্কালীতলা হয়ে কোপাই নদী দেখে চলে যান ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে টিকিট কেটে ঢুকে যান পার্কের ভেতরে। এই ডিয়ার পার্কের টিকিট হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। এখানে 9:30টার মধ্যে ডিয়ারগুলোকে খেতে দেয়, মানে 9:30 থেকে 10টার মধ্যে যদি আপনারা গিয়ে পৌঁছন তাহলে কাছ থেকে হরিণগুলোকে আপনারা দেখতে পাবেন। তাই চেষ্টা করবেন 9:30 থেকে 10টার মধ্যে যাওয়ার। প্রথমে আমাদের যেতে একটু লেট হয়েছিল, সেজন্যে ডিয়ারগুলোকে দেখতে পাইনি। তারপর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তারপরে আমরা অনেকগুলো হরিণ একসাথে দেখতে পেয়েছি। পার্কের পুরোটা ঘুরে ফিরে দেখে নিতে পারেন। ভেতরে বাচ্চাদের দেখার জন্যে সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছে। হরিণ ছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন ময়ূর। ময়ূর বেশি নেই, তবে 2 থেকে 3টে রয়েছে। আমরা একটা দেখতে পেয়েছিলাম খাঁচার মধ্যে, আর এই যে দূর থেকে একটাকে দেখতে পেয়েছি, তবে কাছে গেলে উড়ে চলে যাবে বা কিছু। এই জঙ্গলের মধ্যে একা একাই ঘোরাফেরা করছিল। আর এই ডিয়ার পার্কের মধ্যে অনেক বড় বড় গাছপালা রয়েছে, তবে বেশিরভাগটাই কিন্তু রোদ ঝলমলে জায়গা। বসন্তকালে গেলে তাও তোমাদের ভালো লাগতে পারে, কিন্তু গ্রীষ্মকালে গেলে সেখানে কিন্তু ঘোরাফেরা করতে খুবই অসুবিধে হতে পারে। একটু হাঁটাহাঁটি করার পর এই যে টাওয়ারের ওপরে উঠে আপনারা চারপাশটা দেখে নিতে পারেন। এখানে ওঠার পর ওপর থেকে ভিউটা আপনারা এরকম দেখতে পাবেন। এই যে একেবারে টাওয়ারের ওপর থেকে একটা ভিউ নেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম ডিয়ার পার্কের মধ্যে হয়তো হরিণ নেই বা খুব একটা নেই, 2-4টে রয়েছে। তখন ছিল 12টা বেজে গেছিলো, আর হরিণগুলো অনেক দূরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। আমরা প্রথমে হরিণগুলোকে দেখতে পাইনি। তারপর এখানে যিনি খাবার দেন ওনাকে বলতে উনি 1-2বার ডাকাতে সব হরিণগুলো কিন্তু সামনের দিকে চলে এসেছিল। আর এখানে রয়েছে প্রচুর হরিণ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হরিণগুলোর খাওয়ার জায়গা। সেজন্যে একটা ডাক দিতেই সব হরিণগুলো ধীরে ধীরে আসতে শুরু করেছিল কাছাকাছি। বাচ্চাদের বিশেষ করে হরিণ দেখতে খুব ভালো লাগবে। যখন ওরা কাছাকাছি চলে এসেছিল দেখতে বেশ লাগছিল। আর এইগুলোকে দেখে চিনি আমাদের খুব খুশি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা হরিণ, বড় হরিণও রয়েছে দূরের দিকে। অনেকগুলো হরিণ আমরা দেখতে পেয়েছি একসঙ্গে। আর আপনারা গেলে কিন্তু যখন ওদের খাবার দেওয়া হয় 9:30টায় যাবেন, নইলে 2টোতে যাবেন। 2টোর দিকে গেলে 2টোতেও আবার ওদের খাওয়ার জল দেওয়া হয়, তাহলে আপনারা হরিণগুলোকে দেখতে পাবেন। নইলে হরিণগুলো কিন্তু দূরে গাছের তলায় গিয়ে বিশ্রাম নেয়। আর যখন ওদের বিশ্রাম করার টাইম, ওদেরকে অনেক ডাকলেও কিন্তু ওরা সামনের দিকে আসে না। আমি অনেকবার ডাকার চেষ্টা করেছি, তো আমার কথা শুনে কিন্তু ওরা আসেনি। যিনি খাবার দেন তিনি ডাকতেই কিন্তু সবগুলো সামনের দিকে চলে এসেছিল। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো হরিণ, শিংওয়ালা হরিণও এখানে রয়েছে, সেগুলো দূরে দূরে ঘোরাফেরা করছিল। তবে অনেকগুলো হরিণ আমরা একসাথে দেখতে পেয়েছি।
আর একটা বড় হরিণগুলো দূরেই দল বেঁধে বিশ্রাম নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা দেখে নিলাম আরেকটা ময়ূর, যেটা খাঁচার মধ্যে ছিল। তো এই ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শালবনির জঙ্গলে। এখানে ঢোকার মুখেই দেখতে পাবেন হস্তশিল্প, হাতে তৈরি কিছু জিনিসপত্র, সঙ্গে রয়েছে আখের রসওয়ালা দাদুকে দেখতে পাবেন। আর শালবনটা দারুণ দেখতে, আর বসন্তের কচি কচি পাতা হয়েছে, আর নিচে অনেক পাতা ঝরে পড়েছে। দেখতেই পাচ্ছেন শুকনো পাতার ওপরে মচমচে আওয়াজ করে করে হাঁটতে পারবেন। আর এখানে আপনারা পেয়ে যাবেন রাবড়ি। শান্তিনিকেতনে এলে কিন্তু আমরা এই একটি জিনিস বেশ খেয়ে টেস্ট করি। রাবড়িটা কিন্তু খেতে দারুণ ছিল। আর চিনির রাবড়ি পছন্দ ছিল না, চিনির পছন্দ ছিল আখের রস, সেজন্যে ওকেও কিনে দেওয়া হয়েছিল ওর পছন্দের আখের রস। গোঁপ তৈরি করে সেও খেতে খুব ব্যস্ত হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। শালবনিতে কিছুটা সময় কাটিয়ে একটুখানি ছবি টবি তুলে নিয়ে চলে গেলাম আবার সোনাঝুরির জঙ্গলে। সোনাঝুরির জঙ্গল বলবো না, অ্যাকচুয়ালি চলে গেলাম হাটে। ঘড়িতে তখন বাজে প্রায় 2টো থেকে 2:30। সবে মাত্র দোকানগুলো নিয়ে বসেছে, খুলতে আরম্ভ করেছে, আর তখন গিয়ে আমরা পৌঁছেছি। এই সোনাঝুরির হাটের ভিডিও আমরা আগেই পোস্ট করেছি, কি কি দামে, কত অল্প দামে আপনারা কিনে নিতে পারবেন কত কিছু জিনিস, শাড়ি, জামা কাপড়, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, সব কিছুর ভিডিও আমরা আগেই বানিয়ে ছেড়েছি। আপনারা চাইলে সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। আর আশা করছি পরবর্তী ভিডিওর জন্যে আপনারা অপেক্ষা করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন।